কাঁড়াল রানী যখন দলের লোকদের নিয়ে মজমা বসায় না, তখন উড়ে আমার কিছু ক্ষুদ্র ভ্রাতারা গিয়া গান টান শোনায় আর কি। ওই যে বঙ্গবন্ধু মরে নাই উনকা গান আর কি। তাই মাতারি খেপিছে, মাতারি নিজে পলাইছে দিল্লিতে, কিন্তু কয় নাম ধাম লিখে রাখতে ওই নাকি জাহাজে করে ওদের করাচি পাইতে দিবে। শুনে নাকি সেটা মনে হয় নেত্রী চলে গেছে ভাই। ডিস্টার্ব করছে আর কিছু কিছু বাজে লোক ঢুকে আজে বাজে কথা বলছে। আমি এখন কিছু বলবো না। পাকিস্তানি প্রেতাত্মাদের যারা সন্তান, যারা এই সমস্ত জঘন্য কথা বলে। রাম রাম লিখে রাখো, জাহাজে করে সব করাচিতে পাঠাই দেবো। শুনিছেন তো, ওর আওয়াজ কখনো থামবি না। আপনারা বরং হামাক পেটে দিয়েন কারা কারা ওর মধ্যে থেকে মজমায় যোগ দিতেছে। বাংলাদেশে তো এরা নিষিদ্ধ, এদের কর্মকাণ্ড নিষিদ্ধ। এই ফ্যাসিস্ট গুলো সব কয়টা ঠ্যাং ভেঙ্গা হাতে ধরাই দিলে মজমায় আসা বন্ধ হবি। তো পাবলিকে কিন্তু ধরতেছে মাঝে মাঝে, বুঝছাও। যেমন শহীদুল্লাহ হলের ছাত্রলীগের সহসভাপতি ধরিছে, যার নাই কোনো গতি সে হয় সহসভাপতি। ছাত্র দলে পোলাপান ধরিছে, দেখেন। মোহাম্মদপুর থানা ছাত্র দলের পক্ষ থেকে একজন ঢাকা বিশ্ববিদ্যালয় হলের সহসভাপতিকে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হচ্ছে। দোষের মানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ ফজলে রাব্বি জয়, 3 নং ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ছাত্রলীগ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়। এই কমিটি সাইন হয়েছে জাহিদ এবং মুনিম, সাদ্দাম এবং শহীদ কমিটি 2022 সালের কমিটি। ইনকে করে ধরবেন, ক্যাপ করে ধরবেন, আগে একটু বাটাম দিয়ে নেবেন। বাটাম দিলে এডিটে সাউন্ড দেন বাটামের। বাদাম দিলে না মজা লাগলো হিনি। এইগুলারে বাদাম না দিলে না 2 দিন পরে বাইরে হয়ে আবার জারমে শুরু করবি। যাই হোক, আজকাল আলাপে আসি, পলিটিক্যাল আলাপ। এটা বাদাম টাটামের আলাপ থাক একটু না। আসেন, কি ঘটিছে গুরুত্বপূর্ণ বাংলাদেশে সেটা নিয়ে আলাপ করি। গতকাল একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটিছে। নাহিদ স্ট্যাটাস দিছে, সেইখানে দাবি করেছে ওয়াকারের পদ বালক নাকি ছাত্রদের একাংশকে দিয়া আর্মি কু করার চেষ্টা করেছিল। ওরে বাবারে, আবার ওয়াকারের পদ বালক কইতেছে নাহিদ রিয়াদ নামের চান্দাবাজকে আশ্রয় দিছে। 2 জন ছাত্র সমন্বয়ে নাকি ডিজিএফআইয়ের বিলাসবহুল গেস্ট হাউসে ছিল, সেখানে নাকি পোলাও, মাংস আর কাবাবও খাইছে। দই মিষ্টি যে কেন দেয় নাই বুঝলাম না। তারপরে নাকি নাহিদ হারুনের রিকোয়েস্ট, মানে হারুন মানে ওই যে ভাতের হোটেলের হারুন, ওরে নাকি রিকোয়েস্ট করেছে, তাই নাকি গাড়ি করে ডিজিএফআই তাদের কলা বাগানে নেমে দিয়ে যায়। সিটি থেকে হারুন তাকে নিয়ে যায়। খুব ভালো কথা। হাসিনার ডিজিএফআই এর গেস্ট হাউসে কারা থেকে, তাদের কি কি খাওয়ানো হয়? সেটি রোস্ট খাওয়ানো হয় নাকি কাবাব খাওয়ানো হয়? নাইদের সাথে ডিজিএফআই এর ভাতের হোটেলের হারুনের লগে কথা হয়, তারা কি কোঅর্ডিনেশন করে কাজ করে সেটাও ওয়াকারের পদ বালক জানে। হ্যাঁ, কেমনে কি সে কেমনে জানে সব? এই ডিজিএফআই আর ডিবি দিয়ে কি করবে জাতি, যদি এগুলো জেনেই যায় এই পদ বালক? নাইদের অভিযোগ ওয়াকারের পদ বালক কু করাইতে চাইছিল, ওই কোনো ব্যাখ্যা দিছে? দেয় নাই। সে বলে আর এক কথা, নাহিদ এক গান গায় আর ওই সারিন্দা বাজায় আর একটা। এটিতে সে সারিন্দার সাউন্ড দেয় না। হচ্ছে সে বলে রিয়াদকে নাহিদ শেল্টার দিছে। আরে বাবা, কুয়ের যে অভিযোগ সেরে নিয়ে পদ বালক, তোমার ব্যাখ্যা কি? পদ বালকের সাথে মোসাদ নূরের খুব মিল আছে, কিন্তু ধরাই দি, মজা পেবেন। এই মোসাদ নূর মেহেন্দি সাফাদির সাথে মিটিং করলো, ছবি টবি ব্যাড হইল, তাই না? তারপরে জিজ্ঞেস করা হইলে সে পুরোপুরি অস্বীকার করলো, দেখাই হয় নাই নাকি তার। ওই সময় ওর দলের লেসপেন্সার গুলো তো ঝ্যাপে পড়েছিল আমার উপরে। আবার এখন দেখেন স্বীকার করেছে যে দেখা হয়েছিল, দেখেছেন? আমি কিন্তু ওরে ওই সময় কইছিলাম যে দেখা হইলে স্বীকার করে নেওয়াটাই ভালো। ভুলকে জনগণ ক্ষমা করে, কিন্তু জনগণের সাথে চালাকি জনগণ ক্ষমা করে না। আবার উঠি আর এক বাটপার, ওই নাজমুল্লাহ হাসান কলিমুল্লাহ গেছে, সে কইছে সে নাকি নূরকে রেস্কিউ করেছিল, দেখেছেন? চোরের সাক্ষী গাট কাটা হয় কেমন, দেখেছেন? আবার কইছে কি এই কলিমুল্লাহ 1972 সালে ইসরায়েল আবারও বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে একটা চিঠি পাঠায়, কিন্তু অদৃশ্য আন্তর্জাতিক চাপের প্রভাবে এবং নানান রাজনৈতিক ট্যাবুর কারণে সেই সম্পর্ক আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে গড়ে ওঠেনি।
খুব দুঃখ পেয়েছে দেখেছেন। মানে ওই কি চায় ইসরায়েলের সাথে বাংলাদেশে কূটনৈতিক সম্পর্ক হোক, আবার টকশরে ডাকে, বুদ্ধিজীবী সাজিছে ওই। তো যাই হোক, ওই সময় যখন অভিযোগ আসছিল যে নূর মেহেদী সাফাদির সাথে মিটিং করেছে, তো সে কইছিল আমার সাথে মেহেদী এন্ড সাফাদির কিংবা ইসরায়েলের কোন গোয়েন্দা সংস্থার কারোর সাথে মিটিং হয় নাই, বরং আপনাদের প্রশ্ন করা উচিত বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি ইসরায়েল থেকে যে গোয়েন্দা নজরদারি ডিভাইস কিনেছে সেটি তারা কিভাবে করেছে। ওরে জিগাইছে মেহেদী সাফাদির সাথে দেখা হয়েছে কিনা, তার বল দেখা হয়েছে বা হয় নাই, হ্যাঁ বা না। তা না কইয়া ইসরায়েল থেকে নজরদারির জিনিসপত্র কেনার আলাপ তুলে একেবারে মুজিব স্টাইল। এই একইভাবে ওয়াকারের পথ ভালো শেল্টার দিছে নাহিদ, ডিজিএফ এর কাছে গেস্ট হাউসে ছিল, হ্যান ত্যান মেলা কিছু, কিন্তু কু করতে চাইছিল সেটা নিয়ে কবি নীরব। নাহিদ যদি শেল্টার দেয় তাহলে ধরা পড়ে কেমনে রিয়াদ, আর নাহিদের শেল্টার দেওয়ার পরে ও যদি রিয়াদ ধরা পড়ে তাহলে সেই শেল্টার নিয়ে আলাপ করে লাভ আছে কোনো? শেল্টার মানে তো আমি আমার প্রভাব বিস্তার করে তারা আইনের ঊর্ধ্বে রাখবো, আমার প্রভাব থাকতে হবে এবং অভিযুক্তকে আইনের ঊর্ধ্বে রাখতে হবে, সেটা হইতেছে শেল্টার। এই দুটো মিলে শেল্টার। তো রিয়াদকে কি নাহিদ শেল্টার দিতে পারছে? পারে নাই। যাই হোক, এনসিপি নিয়ে আমার কিছু বলা দরকার, একটু খোলাসা কইরা, কারণ মেলাজন মেলা ধরনের কথা কইতেছে, তো এগুলো একটু সহ্য হইতেছে না। একটু খোলসা করে কই এনসিপির সাথে আমার আসলে কি সম্পর্ক। আসেন এই আলাপে আসি, তারপরে আবার এই আলাপে ঘুরে আসুন। এনসিপি আর আমার সম্পর্ক নিয়ে এমন ধারণা তৈরি করা হয়েছে যে আমি এনসিপি প্রেসিডেন্ট অথবা আধ্যাত্মিক নেতা, আমার কথা ছাড়া এনসিপি চলেই না। এটা অনেকে মিলিয়ে কিন্তু এই ধারণা তৈরি করেছে। আসল সত্যটা কি? এনসিপির সঙ্গে আমার কোনো ফর্মাল সম্পর্ক নাই। এনসিপির ওরা আমাদের ডরেই যোগাযোগ করে না, কারণ যোগাযোগ করলে ফোন করলে আগে ঝাড়ি খায়। হুদাই ফিরি ফিরি কে ঝাড়ি খেতে চায়, তাও এই ঝাড়ি খাওয়ার ভয় ভেঙ্গা যারা ফোন টোন করে, আমি সবার ফোন ধরিও না, ধরতেও পারি না। তো মোটামুটি হাজনত আব্দুল্লাহর সাথে আমার কথা হয়, নিয়মিত যোগাযোগ হয় মোটামুটি। শুনছি ওরাই নাকি দায়িত্ব দিছে আমার সাথে কথা কওয়ার জন্য এনসিপি থেকে, জানি না সত্য মিথ্যা। উইয়া ঝাড়ি খায়, তো গায়ের সামনে ওর মোটা হয়েছে, তো ও আবার জানে যে ওর দাদা ঝাড়ি দেন আর স্নেহও করে। যাই হোক, আমি কলে চাই যে দলটা দাঁড়াক, তবে আমি যেভাবে চাই সেভাবে দলটা দাঁড়াবে না। কিন্তু কোনো কারণে আমার জন্য যেন তাদের পথ চলা বাধাগ্রস্ত না হয় সেটা আমি চাই। তাদের সমালোচনা করি না তা না, আমি নিয়মিতই সমালোচনা করি, ফোনে তো বলি, এমনকি প্রকাশ্যেও সমালোচনা করি, নিন্দা জানাই। গতকালই আমি তাদের আলেম উইং খোলার ব্যাপারে সমালোচনা করেছি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা প্রফেসর ইউনূসের যমুনার সামনে বিক্ষোভ শুরু করলো, আমি কইছি কামড়া ফাজলামি হয়েছে। এরপরে সব রাজনৈতিক দল উঠে যায় বিক্ষোভ করবি, তাই হয়েছে। কয়েকদিন পর বিএনপি করেছে কাজ। আমি ওই সময় এত বিরক্ত হয়েছিলাম যে শেষে ইলিয়াস আইসা আমার এই রাগ ভাঙাইছে, কইছে দাদা এত রাগ কইরেন না, ওদের সাপোর্ট দেন। তারপরে দিছি। গোপালগঞ্জে যাওয়ার আগে আমারে ফোন দিছে হাসনাত, কয় দাদা গোপালগঞ্জ যাবো। আমি কইলাম মাইর খাবা গলে তোমরা, আবার এমন অবস্থা তোমরা পাল্টা মাইরও দিতে পারবে না, তৈজসপত্র তো নিয়ে যেতে পারবেই না, জিনিসপত্র। কয় এ মিথ ভাঙা দরকার দাদা। আমি কইলাম মাইর খেয়ে তোমরা নেতৃবৃন্দ কিন্তু মরে যেতে পারো, এটা মাথায় রাখো। তো কয় মরলে মরমু, আমাদের শুধু মোরাল সাপোর্ট দিয়ে। আমি দিছি। তারা একদিন আমার ফোন দিয়া কয় যে দাদা আমাদের উপদেষ্টা হন। আমি কইলাম খালেদা জিয়ার মতো উপদেষ্টা পরিষদ বানাবার চাও? মানে যাদের কোনো পদ দিতে না পারো তাদের উপদেষ্টা বানাবা? আমি তো এই সমস্ত উপদেষ্টা হব না। আমি রাজনীতি করলে প্রধান মানুষ হব, উপদেষ্টা ফুপদেষ্টা এগুলোর মধ্যে আমি নাই। আমি উপদেষ্টা হবো না, কারণ তোমরা তো আমার উপদেশই শোনো না। যা উপদেশ দিছি সেই উপদেশ তো তোমরা শোনো না। তো বলে ওরা কোন উপদেশ দিচ্ছেন আমরা শুনি নাই। আমি বলছি যে একটা কিভাবে নতুন দলের রাজনীতি করতে হবে, ছাত্ররা কিভাবে নতুন দল শুরু করতে পারে, এটা নিয়ে আমি বেশ কয়েকটা এপিসোড করছি, 2টা বা 3টা করেছিলাম। তারপরে আর করি নাই, কারণ তোমরা শোনো নাই। এমনকি আলাপও করো নাই এসে যে দাদা এটা আপনার কইছেন, আমরা একটা আরেকটু বুঝতে চাই, কেন এটা বলছেন, কিভাবে বলছেন। আমি কইছিলাম ওরা যখন এই যে গত রোজার ঈদের সময় ওরা যখন ইয়ে করিচ্ছে, ওই যে ইফতার পার্টি করবে, তো আমি কইছিলাম যে ইফতার পার্টি ইনকা করে কইরো না। এই রাজনৈতিক দলগুলো জিঙ্কা করে করে, হোটেলে যে ডাকবা কিছু দুর্বৃত্তরে খাওয়াবা, ইনকা করে করবা না, জনগণকে ডাকবা মানিক মেয়ে। তারা সবাই নিজের ইফতার নিজে নিয়ে আসবে, উঠি বসে তোমরা ইফতার করবা, বলবা যে আমরা এই মুক্ত স্বদেশে আমরা একসাথে ইফতার করবো, আসেন আমরা একসাথে ইফতার করি, আপনার ইফতার আপনি নিয়ে আসবেন, তোমরা ওখানে পানি দাও, জিলাপি দাও, ব্যাস এই 2টা দাও, দেখবা কত লক্ষ লক্ষ লোক আসে। সেটা তো করবা না, তোমরা করলা না, আমরা উপদেশ দিয়েছিলাম কলে, তো শোনোই না। তো তোমাদের উপদেশটা হয়ে লাভ আছে আমার। আর একটা বড় বিষয় হইতেছে যে উপদেশ দিয়ে রাজনীতি হয় না, রাজনীতি নিজে করতে হয়। আমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করবা না। আমি যদি তোমার রাজনীতি করতাম তাইলে একটা কথা ছিল,
উপদেষ্টাদের তো কোনো স্টেক থাকে না। তার উপরে আমার পরামর্শ তো তোমরা শুনবে না, আর আমার একটা পরামর্শ শুনবে না, পরদিন তোমাদের সাথে আমার লাগবে, ফাটাফাটি ধরনের গ্যাঞ্জাম লাগবে। এই কারণে আমি এর মধ্যে নাই। আমার সাপোর্ট থাকবে, মরাল সাপোর্ট থাকবে, ভালোবাসা থাকবে, সবকিছুই থাকবে, কিন্তু আমি তোমার দলের সাথে কোনোভাবে যুক্ত হইতে পারবো না। কারণ আমি বুঝে গেছি যে তুমি আমার যেটা রাজনীতি, সেই রাজনীতি তুমি করবা না, তুমি অন্য রাজনীতি করবা। সেই রাজনীতি ঠিক আছে, সেই রাজনীতি করো, কিন্তু আমি যে রাজনীতি চাই সেটা তুমি করবা না, এটা আমি বুঝে গেছি। তারপরও আমার পেজে ইউটিউবে বিএনপির লোকেরা এসে অবিশ্রান্ত ভাবে বলতে থাকে আমি কেন এনসিপি নিয়ে কিছু বলি না, আমি কেন তাদের চান্দাবাজি নিয়ে বলি না, এনসিপির একজন চান্দাবাজিতে ধরা গেল, এনসিপি না বৈষম্য বিরোধীর একজন চান্দাবাজি নিয়ে ধরা খেলো, কিছু বললাম না কেন। আমি তো বিএনপি যে চান্দাবাজি করে সেটা নিয়েও পারত পক্ষে কিছু বলি না। আমি আলোচনা করি রাজনীতি নিয়ে। বিএনপির যত সমালোচনা সেগুলো রাজনীতি, কোর হার্ডকোর পলিটিক্স নিয়ে। যদি আমার বিএনপি নিয়ে সমালোচনাগুলো দেখেন, দেখবেন মূলত রাজনীতি নিয়ে। হ্যাঁ, এর মধ্যে 100টা সমালোচনা রাজনীতি নিয়ে হয়, তার মধ্যে হয়তো 1টা বা 2টা আমি চান্দাবাজি প্রসঙ্গ আনি। তাও চান্দাবাজি কার? এই মির্জা আব্বাসের চান্দাবাজি, ওইটা নিয়ে আমি সবচেয়ে বেশি কথা বলছি। কোথায় মির্জা আব্বাস আর কোথায় এনসিপির সাথে রিমোটলি রিলেটেড রিয়াদ? আমি তো গতকালকে প্রকাশ্য আলেমদের নিয়ে যে উইং করবে ওটা সমালোচনা করলাম এনসিপি। আমি তো নাসিরউদ্দিন পাটোয়ারির কথাবার্তা প্রচুর সমালোচনা করছি প্রকাশ্যে, ওই ইয়েতে যায় করছি, ওই যে ইলিয়াসের টক শোয়ে যায় করছি। আমি মনে করি নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির একটা পেইং, এবং সে এনসিপির ক্ষতি করতেছে। আমার অনুমান ওর সাথে এজেন্সির সম্পর্ক আছে। তারপরেও বিএনপির কাউয়াগুলা কাউ 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 এগুলা করতেই আছে, করতেই থাকে। এই এডিটর সাহেব নতুন কাউয়া এসেছে, কাউয়ার সাউন্ড দেন, অনেকদিন পরে শুনে নাই, দেন আবারও দেন, না আবারও দেন। এরকম একটা কাউয়া হয়েছে কামরুল হাসান নোমানি, আমার খুবই প্রিয় ছিল এক সময়। সেদিকে আমার খোঁচা দিয়ে একটা স্ট্যাটাস মারিছে। আমি কেন এনসিপি নিয়ে কথা বললাম না? আসেন এই বিষয়টা আমরা আরেকটু গভীরে বুঝে দেখি। ধরেন আমি এনসিপির প্রধান নেতা অথবা আধ্যাত্মিক নেতা, তো আমাকে কি সবকিছু নিয়ে কথা বলতে হবে এনসিপির চান্দাবাজি নিয়ে? যদি আমাকে বলতে হয়, যদি আমার বলাটা উচিত, তাহলে তো ধরে নিতে হবে বিএনপির যতগুলো চাঁদাবাজির অভিযোগ আসছে সবগুলো নিয়ে তারেক রহমানকে কথা বলতে হবে। তারেক রহমান কি কথা বলেন সবগুলো চাঁদাবাজি নিয়ে? তো নোমানি আমার পিছে লাগিয়েছেন কেন? তারেক রহমানকে বলতে বলেন আগে সবগুলা নিয়ে। আমি তো এনসিপির কেউ না। যদি আমাকে এনসিপির চাঁদাবাজি নিয়ে বলতে হয়, আর যদি মনে করেন সেটা যৌক্তিক, আমি এনসিপির আধ্যাত্মিক নেতা, তাহলে তারেক রহমান যতগুলো বিএনপির চাঁদাবাজির অভিযোগ আছে সবগুলো নিয়ে তারেক রহমানকে কথা বলা উচিত। প্রত্যেকটা বলছে, বলে নাই, এগুলো হিসাব আমরা করতে পারি। যখন হাসিনা ক্ষমতায়, তখন হাসিনার লোকেরা এসে বলতো কই বিএনপি নিয়ে তো কিছু বলেন না। বিএনপি এখন একই জিনিস হয়েছে, মানে ওটা বিএনপি আওয়ামী লীগের কপি হয়েছে। এখন এসে বলে এনসিপি নিয়ে বলেন না, জামাত নিয়ে বলেন না। যখন হাসিনা ক্ষমতায় বিএনপি মাইরা ফাটাই দিতেছে, তখন আমার একদিনে ফোন করেছেন নোমানি। আমি কথা প্রসঙ্গে বললাম যে আপনারা তো আসলে বিএনপির রাজনীতি করতে পারতেছেন না, রাজনীতি জানেন না আসলে বিএনপির রাজনীতি কি। আমি বলছিলাম আপনি গুগল না করে বলেন তো যে জিয়াউর রহমানের 19 দফার প্রথম দফাটা কি? বলতে পারেনি এই নোমানি। খুব পলিটিক্স করে, এখন হারকিলিস হয়ে গেছে একেবারে। হ্যাঁ, বিএনপি যখন গাদ দেয় তখন এই মাথা থেকে বাইর হওয়ার ন্যারেটিভ দিয়া শক্তি পাইছিলেন নোমানি আপনারা। এই মাথার শক্তি এখনো সজীব আছে, অবশ্য আপনাদের মাথা লাগে না। হ্যাঁ, আপনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের একমাত্র গর্ব। আপনাদের এক একটা ক্যান্ডিডেট নিয়ে যদি আমি ভিডিও করি না, বুড়িগঙ্গার গভীরতা নিয়ে ভিডিও করি, স্যাটার কইরা যাইবেন কই? হ্যাঁ, আমার লগে লাগতে আসলে জয় বাংলা হয়ে যাবেন। দল শুদ্ধা, খুব খেয়াল, পিনাকির লেজে পাড়া দিয়েন না। মনে রেখেন, আমারে গলা পর্যন্ত নামাইতে হলে আপনার হাঁটু পর্যন্ত নামতে হবে। যাই হোক, এবার আসেন নাহিদের ওই অভিযোগ নিয়ে আরো গভীর আলাপ করি। মানে ওয়াকারের পদ বালকের সাথে ঝগড়া ছাড়াও এই নাহিদের স্ট্যাটাসের আরো গভীর রাজনৈতিক তাৎপর্য আছে কি, সেটা একটু বুঝে দেখি। নাহিদের কথা এটা স্পষ্ট যে অগাস্টে ছাত্ররা তারেক রহমানকে প্রস্তাব করেছিল যে জাতীয় সরকার গঠন করার জন্য। আমি নিজেও বলছিলাম জাতীয় সরকার গঠন করার জন্য। দেখেন, এটা 5ই আগস্টের কথা। তারেক রহমান জাতীয় সরকার করতে চায় না, একটা বিপ্লব করলো যে রাজনৈতিক ঐক্য, তারাই তো ক্ষমতা নেবে, এটাই তো স্বাভাবিক। না, বিএনপি সেটা হইতে দিল না। তাইলে ঐক্যটা নষ্ট করলো কে? খুব স্বার্থপর চাওয়া থেকে যে তারা নির্বাচন করে ক্ষমতা নেবে এবং এই সরকার খুব অল্প কিছুদিন থাকবে। এর ফল কি হইলো? যারা বিপ্লব করলো তারা ক্ষমতা থেকে দূরে থাকলো, কিন্তু সংগঠিত শক্তি হিসেবে ওয়াকার সেই স্পেসটা নিয়ে ফেললো। ওয়াকার তার পছন্দ মতো, ইচ্ছা মতো উপদেষ্টা পরিষদ গঠন করলো। এবং আপনারা আসিফের সাক্ষাৎকারে দেখছেন প্রধান উপদেষ্টা হিসেবে বুকে পাথর চাইপা মেনে নিছে সে। তো মেনে নেওয়ার কে? ওয়াকার কোন
যে ও মেনে নিবে যে বিপ্লবের শক্তি না এই সামরিক বাহিনী যে আসলে হাসিনার পাঁচাটা ছিল যার জেনারেলেরা তাদের রাজনৈতিক ভাবে ক্ষমতাবান করে তোলার দায় বিএনপি। ওয়াকার সামনে আইসা এই স্পেসটা দখল করে ফেলছে। আর জাতীয় সরকার গঠন না করে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। আজকে যে বিএনপি এসে বলে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নাই, এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, সংস্কার করতে পারবে না, সংবিধান সংশোধন করতে পারবে না, তো এই প্রশ্নগুলো কোনোটাই আসতো না যদি একটা জাতীয় সরকার গঠিত হইতো। আর জাতীয় সরকার গঠিত হলে যত অরাজকতা তারা এখন বলতেছে মবের রাজত্ব নাকি কায়েম হয়েছে, কোনো কিছু হইতো না, তো বেটার কন্ট্রোল থাকতো, বেটার গভর্নেন্স হইতো, দেশের পরিস্থিতি অন্যরকম হইতো, কিন্তু সেটা তারা হইতে দিল না। বিপ্লবের পরে বিপ্লবী শক্তি ক্ষমতা নেয়, রাজনৈতিক শক্তি ক্ষমতা নেয়, সেই শক্তি যদি ক্ষমতা না নেয় তাহলে সংগঠিত শক্তি কিন্তু বিপ্লবের সাথে সম্পর্কিত না তারা ক্ষমতা নেয় এবং তারা বিপ্লবের বিরুদ্ধে কাজ করে। ওয়াকার এই কাজটাই শুরু করছে এবং তাই হয়েছে বিপ্লব হাতছাড়া হয়ে গেছে। আর রাজনৈতিক ঐক্য যদি নষ্ট হয় সেটা বিএনপির জন্য নষ্ট হয়েছে, এটা পূর্ণ দায় বিএনপি। বিএনপি এখন বলে ঐক্য নষ্ট করেছে, অমুক করেছে, তমুক করেছে, বিএনপি প্রথম ঐক্যটা নষ্ট করছে। এই আজকের দিনটা ইতিহাসে লেখা থাকবে, তীব্র দ্বন্দ্ব, রাজনৈতিক কপটতা আর এই বিপ্লবকে ক্ষমতা থেকে সরায় দেওয়ার মহাকাব্যিক ষড়যন্ত্র হিসেবে। কিন্তু ভুলে গেলে চলবে না, ইতিহাস বারবার প্রমাণ করছে যারা বিপ্লবের আগুন জ্বালায় তাদের কণ্ঠরোধ করা যায় না। জাতীয় সরকার না গঠনের যে বালক সুলভ আত্মকেন্দ্রিকতা সেটাই আজকের অরাজকতার উৎস। কিন্তু এখনো সময় আছে, এখনো যদি সাহসিকতা, দূরদর্শিতা আর ত্যাগের মানসিকতা নিয়ে আগায় আসা যায় এই ভুল শোধরানো সম্ভব। এখনো সেই অদম্য তরুণেরা আছে যারা লাঠিপেটা, মামলা, হামলা, গুলির ভয় না করে মাঠে নামে, যারা স্বপ্ন দেখে এক নতুন বাংলাদেশ গড়ার। তারা দল চেনে না, উপদেষ্টা চেনে না, রাজনীতি চেনে না, তারা শুধু দেখে কার হাতে আছে সত্যের মশাল। এই আগুন একবার জ্বলে উঠলে তার নেভে না। বিপ্লব যখন একবার সম্পন্ন হয়েছে এই যাত্রা এখন আর থামবে না। আমরা যারা কথা বলি, যারা লিখি, যারা চিৎকার করি, আমরা জানি ইতিহাসে কিছু সত্য শেষ পর্যন্ত পুঞ্জীভূত হয় জ্বালামুখে এবং এটাই সেই মুহূর্ত যেখানে আপোষ না, অগ্নিস্নানী হবে ভবিষ্যতের পথ। বাংলাদেশ বাঁচবে, গণতন্ত্র জাগবে, বিপ্লব হবে পূর্ণ। ইনকিলাব জিন্দাবাদ।